আমাদের যেহেতু উভয়ের পদ্ধতিতে দুই বইকেই সংশোধন করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে তথ্যগুলো পড়ে কোন তথ্য নগদান বইয়ে ভুল হয়েছে আর কোন তথ্য পাস বইয়ে ভুল হয়েছে। এই উভয়ের পদ্ধতির মূল থিমটা হচ্ছে এটাই যে নগদান বইয়ের ভুলগুলো আমরা নগদান বইয়ে সংশোধন করব আর পাস বইয়ের ভুলগুলো আমরা পাস বই ধরে সংশোধন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলী আল মাসুদ মিলন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, নাটোর সিটি কলেজ। আশা করি তোমরা ভালো আছো। আমি ধারাবাহিকভাবে তোমাদের মাঝে আসছি ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। মূলত তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগে পড়ালেখা করছো কিংবা অনার্সে ব্যবসা শিক্ষা বিভাগ রিলেটিভ কোনো সাবজেক্টে অনার্স করছো, বিবিএ এমবিএতে পড়ছো, তাদের জন্য একটি নিয়মিত প্রশ্ন। এই প্রশ্নের কিভাবে তুমি সহজ সমাধান করবে সেই বিষয়টি আমি ধারাবাহিকভাবে বিগত ক্লাসগুলোতে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমি সেখানে ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য প্রয়োজনীয় যে বিষয়গুলো তোমাদের জানা প্রয়োজন সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। বিগত সময়গুলোতে আমি একক যে পদ্ধতিতে তোমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে করবে সে বিষয়টি ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি এবং কিছু অঙ্ক আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে এসেছি ব্যাংক সমন্বয় বিবরণীর আরেকটি পদ্ধতি, তা হচ্ছে উভয়ের পদ্ধতি। এই উভয়ের পদ্ধতিতে তুমি কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী করবে বা ব্যাংক রিকনসিলিয়েশন করবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব এবং একটু অঙ্কের মাধ্যমে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই একক যে পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে তোমাকে বলেছিলাম যে দুটি পক্ষ নিয়েই অঙ্কটি করা হয়। একটি হচ্ছে নগদান বই অর্থাৎ গ্রাহক পক্ষ, আরেকটি হচ্ছে পাস বই বা ব্যাংক বিবরণী অর্থাৎ ব্যাংক পক্ষ। এই দুটি বইয়ের ভিতরে লেনদেনের কারণে অর্থনৈতিক যে গরমিল দেখা দেয় সেই গরমিলটা মূলত কিভাবে সমাধান করা হয় ব্যাংক সমন্বয় বিবরণীতে তুলে ধরা হয়। তো যেটা এ পর্যন্ত আমরা করেছি তা হচ্ছে একক যে পদ্ধতি। এখন আমরা যে অঙ্কটি করব সেখানে বলা হয়েছে যে উভয়ের পদ্ধতিতে তুমি ব্যাংক সমন্বয় বিবরণী করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উভয়ের পদ্ধতিতে তুমি যদি ব্যাংক সমন্বয় করতে চাও তাহলে তোমাকে অঙ্ক উভয়ের পদ্ধতির মতো করেই থাকতে হবে। অর্থাৎ এখানে যেই দুইটি পক্ষ রয়েছে অর্থাৎ নগদান বই এবং পাস বই, যদি অঙ্কে তোমার নগদান বই এবং পাস বই উভয়েরই উদ্বৃত্ত দেওয়া থাকে তাহলেই তুমি শুধু উভয়ের পদ্ধতিতে এই ব্যাংক সমন্বয় বিবরণী করতে পারবে। তবে তোমরা যারা এইচএসসিতে পড়ালেখা করছো তাদের ক্ষেত্রে দেখা যায় দুই পক্ষই অঙ্কে দেওয়া থাকে অর্থাৎ নগদান পক্ষ এবং পাস বই পক্ষর উদ্বৃত্ত দুটোই দেওয়া থাকে, কিন্তু অনেক সময় শুধু একটি পক্ষ দেওয়া থাকে অর্থাৎ নগদান পক্ষ দেওয়া থাকে, না হয় পাস বইয়ের উদ্বৃত্তর পরিমাণ দেওয়া থাকে। যদি শুধু একটি পক্ষ দেওয়া থাকে তখন তোমাদেরকে সেই ক্ষেত্রে উভয়ের পদ্ধতিতে যদি অঙ্ক করতে চাও তাহলে কোনো এক জায়গায় বলে যে তুমি নগদান বই অনুযায়ী যদি দেওয়া থাকে তাহলে নগদান বই ধরে তুমি যদি ওই তথ্য দিয়েই অঙ্কটি করো তাহলে পাস বইয়ের উদ্বৃত্তের পরিমাণ বের হবে বা পাস বইয়ের ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ বের হবে। তখন তুমি একটি দেওয়া আছে তোমার অঙ্কে, মূল অঙ্কে, আরেকটি তুমি যে বের করলে অর্থাৎ পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত বের করলে, এখন তুমি কিন্তু এটা বের করার পরে দুই পক্ষকেই তুমি এখানে পেয়ে গেলে। এখন এই দুই পক্ষ নিয়েই তুমি উভয়ের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করতে পারো, তখন তোমাকে আর সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো যাই হোক, আজকে আমি যে অঙ্কটি তোমাদের সামনে উপস্থাপন করব সে অঙ্কে উভয় বইয়ের উদ্বৃত্তের পরিমাণই দেওয়া আছে। আমরা সেই অঙ্কটি তোমাদের সামনে বোর্ডে উপস্থাপন করি। কিভাবে এই অঙ্কটি করতে হয় তা আজকে তোমাদেরকে হাতে কলমে শেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে উপকৃত হবে। আমাদের যেহেতু উভয়ের পদ্ধতিতে দুই বইকেই সংশোধন করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে কোন তথ্যগুলোতে নগদান বইতে ভুল হয়েছে আর কোন তথ্যগুলোতে পাস বইয়ে ভুল হয়েছে। আমি আবার বলি, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে তথ্যগুলো পড়ে কোন তথ্য নগদান বইয়ে ভুল হয়েছে আর কোন তথ্য পাস বইয়ে ভুল হয়েছে। এই উভয়ের পদ্ধতির মূল থিমটা হচ্ছে এটাই যে নগদান বইয়ের ভুলগুলো আমরা নগদান বইয়ে সংশোধন করব আর পাস বইয়ের ভুলগুলো আমরা পাস বই ধরে সংশোধন করব। আমি আজকে যে অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সে অঙ্কটিতে দুই বইয়েরই উদ্বৃত্তের পরিমাণ দেওয়া রয়েছে। আমরা এখানে খেয়াল করছি যে নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্তের পরিমাণ এখানে দেওয়া আছে 1,31,000 টাকা আর
পাসবই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্তের পরিমাণ দেওয়া আছে 1,25,000 টাকা। আমরা এখন এইটা বোর্ডে লিখছি, দেখো নগদ বই 1,31,000 টাকা, পাসবই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্তের পরিমাণ আমরা দ্বিতীয় কলমে গিয়ে লিখবো 1,25,000 টাকা। এরপরে এসো কি কি কারণে উভয় বইয়ের ভিতরে গরমিল দেখা দিয়েছে এটা আমাদেরকে পড়ে খুঁজে বের করতে হবে যে নগদ বইয়ে ভুল হয়েছে না পাস বইয়ে ভুল হয়েছে। অর্থাৎ উভয়ের পদ্ধতিতে অঙ্ক করতে গেলে আমাকে খুঁজে বের করতে হবে তথ্যটি পড়ে যে নগদ বই ভুল হয়েছে না পাস বইয়ে ভুল হয়েছে। এইটা আমরা এখন দেখো খুঁজে বের করি। নগদ বইয়ে যদি ভুল হয় তাহলে নগদ বইয়ে সংশোধন করতে হবে, আর পাস বইয়ে যদি ভুল হয় তাহলে আমাদেরকে পাস বইয়ে গিয়ে সংশোধন করতে হবে একই পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথম নম্বর তথ্যটিতে দেখছি যে চেক কাটা হয়েছে 7,000 টাকা কিন্তু ভাঙানো হয়নি। অর্থাৎ তুমি চেক কেটেছো ব্যাংক থেকে টাকা তোলার জন্য, কিন্তু সেটা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি বা ভাঙানো হয়নি। তাহলে ভুলটি কোথায় হয়ে আছে? আমাদের নগদ বইয়ে না পাস বইয়ে? এখানে বোঝাই যাচ্ছে যে যেহেতু ব্যাংকে ভাঙানো হয়নি সেহেতু আমাকে ব্যাংকে টাকার পরিমাণ ভুল হয়ে আছে, সেহেতু আমাকে এইটা সংশোধন করতে হবে পাস বই উদ্বৃত্ত ধরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এসো পাস বই উদ্বৃত্তে কি আমরা কি যোগ করব না বিয়োগ করব? যেহেতু আমি পূর্বেই পাস বই ধরে অঙ্ক করলে কোন ফর্মুলায় করবে আর তোমার নগদান বই ধরে অঙ্ক করলে কোন ফর্মুলায় করবে বলেছি, এরপরেও আমি বলছি যে যখন তুমি পাস বই ধরে অঙ্কটি করবে তখন তোমাকে পাস বইকে ভুল মনে করে নগদ বইয়ের সাথে মেলাতে হবে। যেহেতু এখানে তুমি চেকটি ভাঙানোর জন্য ব্যাংকে জমা দিয়েছো সেহেতু তুমি কি করেছো? নগদ বই থেকে 7,000 টাকা মাইনাস করে রেখেছো। কিন্তু যেহেতু ব্যাংকে ভাঙানো হয়নি সেহেতু আমাকে এখানে কি করতে হবে? মেলাতে হবে নগদ বইয়ের সাথে। পাস বই ধরে করছি যেহেতু, এখন নগদ বইয়ের সাথে মেলানোর জন্য আমাকে কি করতে হবে? এই পাস বই থেকেও এই 7,000 টাকা মাইনাস করে দিতে হবে। আমরা এখানে দেখো বিয়োগ অংশে এখানে লিখছি 1 নম্বর, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি 7,000 টাকা। এখানে আমরা প্রথম কলামে এটা বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের তথ্যে বলা হয়েছে যে প্রাপ্য বিল আদায় ব্যাংক কর্তৃক 4,000 টাকা কিন্তু নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ প্রাপ্য বিল ব্যাংক আদায় করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। নগদান বইতে লেখা না হলে ভুল কোথায় হয়েছে? নগদান বই হয়েছে, সেহেতু আমাকে এটা নগদান বইয়ে সংশোধন করতে হবে। এখন নগদান বইয়ে এসে যোগ করবে না বিয়োগ করবে? নগদান বইয়ে এসে আমাকে খেয়াল করতে হবে যে আমাকে মেলাতে হবে পাস বইয়ের সাথে, তার বিপরীতটার সাথে। এখন ব্যাংক এই 4,000 টাকার প্রাপ্য বিলের টাকা আদায় করেছে বা প্রাপ্য হিসাবের টাকা আদায় করেছে, আদায় করার কারণে সে পাস বইটা যোগ করে নিয়েছে। এখন পাস বইয়ের সাথে মেলাতে চাইলে আমাকে নগদ বইয়ে 4,000 টাকা যোগ করে দিতে হবে। আমরা এখানে এটা যোগ করে দিচ্ছি যে প্রাপ্য বিল বা হিসাব সরাসরি ব্যাংকে আদায় 4,000 টাকা আমরা প্রথম কলামে এটা বসিয়ে দিলাম। পরের তথ্যে বলা হয়েছে যে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি 25,000 টাকা। অর্থাৎ চেক জমা দেওয়া হয়েছে 25,000 টাকা কিন্তু আদায় হয়নি। তুমি যখন ব্যাংকে এই চেকটি জমা দাও তো প্রথমে আমাকে বের করতে হবে যে ভুলটি তাহলে কোথায়? ব্যাংকে ভুল, কারণ ব্যাংক এটা আদায় করতে পারেনি বা আদায় হয়নি, সেটা আমাকে সংশোধন করতে হবে ব্যাংকের বইয়ে বা পাস বইয়ে। অর্থাৎ এখানে আমাকে কি করতে হবে? যোগ না বিয়োগ? আমাকে এখন চিন্তা করতে হবে যদি আমি পাস বই ধরে অঙ্ক করি তাহলে আমাকে মেলাতে হবে নগদান বইয়ের সাথে। এখন এটা আদায়ের জন্য যখন ব্যাংকে জমা দেওয়া হয় তখন আমরা নগদ বইয়ে কিন্তু যোগ করে নিয়েছিলাম, কারণ এটা আদায় হবে পাস বই এটা যোগ হয়ে যাবে এটা মনে করে। এখন যেহেতু আদায় হয়নি আর আমাকে অঙ্ক করতে হচ্ছে পাস বই ধরে অঙ্ক করতে চাইলে আমাকে নগদ বইয়ের সাথে মেলাতে চাইলে এখানে আমাকে আদায় হয়েছে মনে করে পাস বই এই টাকার পরিমাণ যোগ করে নিতে হবে। আমরা এখানে দেখো যোগ করে নিচ্ছি। আদায়ের জন্য জমাকৃত চেক কত টাকার পরিমাণ? 25,000 টাকা আমরা এখানে বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের তথ্যে বলা হয়েছে ব্যাংকের মুনাফা বা সুদ আদায় 3,000 টাকা কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাহলে নগদান বইতে যদি লেখা না হয় তাহলে ভুলটা নগদান বইয়ে। আমাকে এখন নগদান বইটা কারেকশন করতে হবে। নগদান বইয়ে এসে আমরা কি করব? যোগ না বিয়োগ? যেহেতু
ব্যাংকের বইয়ে 3000 টাকা ব্যাংক জমার সুদ বা মুনাফা জমা হয়েছে, সেহেতু আমাকে মেলাতে হবে নগদ বই ধরে করলে ব্যাংকের বইয়ের সাথে বা পাস বইয়ের সাথে। পাস বইয়ের সাথে মেলাতে চাইলে আমাকে কি করতে হবে, যোগ করে নিতে হবে নগদান বইও। আমরা এখানে নগদান বইয়ে এটা যোগ করে নিলাম। ব্যাংকের মুনাফা অবলিক সুদ আদায় 3000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের তথ্যে বলা হয়েছে যে বিনিয়োগের সুদ আদায় 5000 বা বিনিয়োগের মুনাফা আদায় 5000, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। একইভাবে এই ভুলটিও কিন্তু নগদান বইয়ে, কারণ নগদান বইয়ে লেখা হয়নি, আমাকে সংশোধন করতে হবে নগদান বই। নগদান বই সংশোধন করব কিভাবে, যেহেতু আমরা নগদ বই ধরে অঙ্ক করব এটা, সেহেতু আমাকে মেলাতে হবে পাস বইয়ের সাথে। পাস বইয়ে টাকা জমা হয়ে গেছে 5000, কিন্তু নগদ বইতে লেখা হয়নি। এখন আমাকে যেহেতু পাস বইয়ের সাথে মেলাতে হবে নগদ বই ধরে করলে, সেহেতু আমাকে নগদ বইয়ে এটা যোগ করে নিতে হবে। আমরা এখানে এটা যোগ করে নিলাম। বিনিয়োগের সুদ বা মুনাফা এখানে লিখলাম, লিখে 5000 টাকা এখানে আমরা লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমাদের যে কয়টি তথ্য ছিল মোটামুটি তথ্যগুলো উপস্থাপন করা হয়ে গেল। এখন আমরা কিভাবে যোগ বিয়োগ করব সেটা খেয়াল করো। আমরা এখানে নগদান বইয়ের উদ্বৃত্ত 1,31,000 টাকা, এর যোগ অংশে এসেছে তিনটি তথ্য। এই তিনটি তথ্য যোগ করলে আমাদের কাছে টাকার পরিমাণ আসবে 12,000 টাকা। আমরা এখানে লিখলাম 12,000 টাকা। 12,000 টাকা লেখার পরে বিয়োগ অংশে দেখো কোনো তথ্যই আসে নাই। এখন বিয়োগ অংশে যদি কোনো তথ্য না আসে তাহলে আমাদের করারও কিছু নাই, আমরা এখানে 0 বসিয়ে দেব। এখন এসো 1,31,000 টাকা আর 12,000 টাকা আমরা যোগ করব। তাহলে যদি আমরা এটা যোগ করি তাহলে টাকার পরিমাণ আসবে 1,43,000 টাকা। আমরা এখানে 1,43,000 টাকা বসিয়ে দিলাম, কারণ বিয়োগ অংশে কোনো তথ্য নাই। বিয়োগ অংশে যদি তথ্য থাকতো আমরা কি করতাম, এই 1,43,000 টাকা থেকে ওই তথ্যটি বাদ দিতাম। যেহেতু কোনো তথ্য নাই সেহেতু আমরা সরাসরি 1,43,000 টাকা এখানে নামিয়ে দিয়ে এটা হিসাব ক্লোজ করে দিলাম। এরপরে এসো পাস বই অংশে আমরা কি করব, পাস বইয়ের উদ্বৃত্ত দেওয়া আছে 1,25,000 টাকা। এখন এর যোগ অংশে আমাদের তথ্য এসেছে 25,000 টাকা। আমরা এই 25,000 টাকা এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমরা এই 1,25,000 টাকার সাথে 25,000 টাকা যোগ করব। যোগ করলে যেটা আসবে তা হচ্ছে 1,50,000 টাকা। আমরা এখানে 1,50,000 টাকা বসিয়ে দিলাম। এরপরে এসো এখানে বিয়োগ অংশে কিন্তু 7,000 টাকা রয়েছে। আমরা এই 7,000 টাকা এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা কি করব, এই যে এই বিয়োগ অংশে যে 7,000 টাকা 1,50,000 টাকা থেকে এই 7,000 টাকা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে টাকার পরিমাণ আসবে 1,43,000 টাকা। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা পাস বই ধরে যেই তথ্যগুলো দিয়ে অঙ্কটি করলাম আর নগদান বই ধরে যেই তথ্যগুলো দিয়ে আমরা অঙ্কটি করলাম, উভয় তথ্যের যোগ বিয়োগ করে লাস্টে যে রেজাল্টটি এসেছে সেই রেজাল্টটি মূলত সমান সমান এসেছে। অর্থাৎ নগদান বই ধরে অঙ্ক করে যেটা এসেছে তা হচ্ছে 1,43,000 টাকা, আবার পাস বই ধরে তথ্যগুলো যোগ বিয়োগ করে আমাকে রেজাল্ট দিয়েছে 1,43,000 টাকা। অর্থাৎ দুই পাশে রেজাল্টের পরিমাণ কি সমান হয়ে গেল। অর্থাৎ উভয়ের পদ্ধতিতে তুমি যদি অঙ্ক করো, অঙ্কটি যদি সঠিক হয় তাহলে উভয় পাশের টাকার পরিমাণ কি হবে, মিলে যাবে। এটাই হচ্ছে উভয়ের পদ্ধতির একটি বৈশিষ্ট্য। তাহলে আমরা উভয়ের পদ্ধতিতে কিভাবে অঙ্কটি শুরু করব, প্রথমে আমাকে ছক দাগাতে হবে, দুইটি ছক, একটি নগদান বইয়ের জন্য আর একটি কি পাস বইয়ের জন্য। এরপরে উভয়ের পদ্ধতিতে অঙ্ক করতে চাইলে আমাকে কি করতে হবে, দুটি পক্ষই অঙ্কে দেওয়া থাকতে হবে। অর্থাৎ নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, পাস বই ধরে ব্যাংক জমা উদ্বৃত্ত। যদি দেওয়া না থাকে তাহলে দুইটি পক্ষ বের করার মতো পরিবেশ দেওয়া থাকতে হবে অঙ্কতে। এরপরে আমাকে যেটা করতে হবে যে তথ্যগুলো পড়ে কোন বইয়ে ভুল হয়েছে তথ্য থেকে সেটা বোঝা যাবে। যে বইয়ে ভুল হয়েছে আমাকে সেই বই সেটা কারেকশন করতে হবে। অর্থাৎ নগদ বইয়ে যদি ভুল হয়ে থাকে তাহলে নগদান অংশে কারেকশন করতে হবে, আর যদি পাস বইয়ে ভুল হয়ে থাকে তাহলে আমাকে সেটা পাস বই অংশে কারেকশন করতে হবে একই নিয়মে। অর্থাৎ নিয়মটি আমি আবার বলে দেই, তা হচ্ছে যখন আমরা নগদান বই ধরে অঙ্কটি করব তখন নগদান বইকে ভুল মনে করতে হবে আর পাস বইকে সঠিক মনে করতে হবে। আর পাস বইয়ের সাথে মেলানোর জন্য সেই নগদ বইয়ে যোগ করার প্রয়োজন হলে যোগ করতে হবে, আর বিয়োগ করার প্রয়োজন হলে ওই তথ্যটি বিয়োগ করতে হবে। একইভাবে যদি আমরা পাস বই ধরে অঙ্কটি করি তাহলে পাস বই ভুল আর সঠিক নগদান বই
সেই নগদান বইয়ের সাথে মেলানোর জন্য আমাকে এই পাস বইয়ে যে তথ্যগুলো যোগ করার প্রয়োজন যোগ করতে হবে, যেই তথ্যগুলো বিয়োগ করার প্রয়োজন সেগুলো আমাকে বিয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা উভয়ের পদ্ধতি এই বিষয়ে ধারণা হয়েছে। এখন তোমরা বাসায় বসে প্র্যাকটিস করো। আশা করা যায় যে তোমরা এই উভয়ের পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণীটি বুঝতে পারবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে দুটি বিষয় আমাদের সামনে আসে। একটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম আর একটি হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। এখন আর ক্রেডিট মেমোরেন্ডামটা কি এটা আমাদের ধারণা থাকা দরকার। ক্রেডিট মেমোরেন্ডাম হলো যখন গ্রাহকের অজান্তেই কোনো টাকা পয়সা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে এসে জমা হয়, তখন ওই টাকাগুলোর পরিমাণকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। আবার বলি, এটা সহজভাবে বোঝার জন্য তোমাকে আমি বলছি, এর সংজ্ঞা আরো কঠিনভাবে তোমাদের বইয়ে দেওয়া আছে। তা হলো ক্রেডিট মেমোরেন্ডাম ওই টাকা যেই টাকা গ্রাহকের অজান্তেই গ্রাহকের ব্যাংক হিসাবে এসে জমা হয়, সেইটাকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। আর ডেবিট মেমোরেন্ডামটা হলো যখন গ্রাহকের অজান্তেই গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বাইরে চলে যায় বা কেটে নেওয়া হয়, তখন ওই টাকাগুলোকে বলা হয় ডেবিট মেমোরেন্ডামটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলি, ডেবিট মেমোরেন্ডামটা হচ্ছে যখন গ্রাহকের অজান্তে কোনো টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে এসে জমা হয়, তখন সেটাকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম।